নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগেই দেখে নেব আজকের হেডলাইন্স। নোট বদলের জেরে এখনো ভোগান্তি অব্যাহত, এটিএম বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। বন্ধ হাসপাতালের এটিএম, টাকার অভাব, নাজেহাল রোগীর পরিজনেরা। হানা দিতে পারে আয়কর দপ্তর, সাথে রয়েছে নোট বদলের বিশৃঙ্খলা, আশঙ্কায় ব্যবসা বন্ধ রাখলেন তমলুকের স্বর্ণ ব্যবসায়ীরা। টাকা বদলের সিদ্ধান্ত, প্রায় পর্যটক শূন্য সৈকত অঞ্চল। নোট বদলের ব্যাপারে এবার সড়ক পরিবহন মন্ত্রীর সিদ্ধান্তের আগেই টাকা জমা দিয়েছে বিজেপি, অভিযোগ মন্ত্রীর। কেউ বেসামাল হলে তাকে পরিষ্কার করা হবে, হলদিয়ায় মন্তব্য শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রূপা গাঙ্গুলির সামনে বিজেপি হটাও স্লোগান, রোড শোতে অংশগ্রহণকারী টোটো মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ রূপার। তমলুকে পথ দুর্ঘটনায় মৃত্যু, স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ। নন্দীগ্রামে সিপিআইএম এর প্রচার, এসইউসিআই প্রচার সারল ময়নায়। ময়নায় তৃণমূলের প্রচারে এলেন সুব্রত বক্সী, অনুষ্ঠিত হলো কর্মী সভা। বাড়ছে তসরের চাহিদা, চাষে উৎসাহ দিতে মাঠে নেমেছেন কৃষি আধিকারিকেরা। আসছি বিস্তারিত খবরে। নোটের চোটে দুর্ভোগ লেগেই চলেছে। বুধবার ও বৃহস্পতিবার এটিএম বন্ধ থাকার পর শুক্রবার খোলার কথা থাকলেও বন্ধ অধিকাংশ এটিএম। ঝাড়গ্রাম থেকে তমলুক, কাঁথি থেকে ঘাটাল, কম বেশি দুর্ভোগের শিকার স্থানীয় মানুষজন। এটিএম বন্ধের পাশাপাশি টাকা নেই ডাকঘরেও। বন্ধ এটিএম, টাকা নেই ডাকঘরেও। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও নোট নিয়ে ভোগান্তি এখনো চরমে। ম্যানেজারের কাছে যাও, ঘোষণা অনুযায়ী তো সব জায়গায় টাকা পাওয়া যাচ্ছে। আসুন দুজন কথা বলে দেবে না বলছে কজন প্রায় 600-650 অ্যাকাউন্ট, তারপর সেলফ হেল্প গ্রুপের অ্যাকাউন্ট। আমরা যদি টাকাটা মিনিমাম টাকাটা না পাই, আমরা চালাবো কি করে বলুন? হঠাৎ করে গভর্নমেন্ট ডিক্লেয়ার দিচ্ছে, আমরা মেনে নিচ্ছি, গভর্নমেন্টের সিদ্ধান্তকে মানছি। আমাদের ব্যাংকে সব সময় ডিস্টার্ব, সব জায়গায় আছে। ও ঠিক মুখে টার্গেট করে রাখছে, ও মুখে টার্গেট করে রাখছে বাবা। নাজেহাল হচ্ছেন গ্রাহকেরা। ব্যাংকগুলিতে নোট বদলে দেওয়া হলেও বেশিরভাগ এটিএমেই টাকা নেই। এই তো এক্সিসি এটিএমে এলাম, দেখলাম 2-3 দিন ধরে ঘুরছি তো কোনো টাকাই নেই এটিএমে। অথচ এত অবস্থা খারাপ যে আমার কাছে কোনো বাজার করার মতো পয়সা নেই, পরিস্থিতি এমন হয়ে গেছে। এটিএম বলছি অথচ অ্যাভেলেবল টাকা, দেখুন আউট অফ অর্ডার সব লিখা হয়ে গেছে। বেশিরভাগ এটিএমেই লেখা রয়েছে আউট অফ অর্ডার অথবা লিংক ফেলিওর। আবার কোথাও এটিএম এর দরজাই বন্ধ। এটিএমে কাল থেকেও লাইনে করেছিলাম, কোনো টাকা পাইনি। আজকে তো সকাল থেকেই বন্ধ, আর কোনো হয়নি, টাকা জমা দিতেও পারছি না আর তুলতেও পারছি না। এর ফলে বিরাট চরমে পড়েছে এবং দুর্ভোগে পড়েছে। কী করে খাবো সেটাও আমি করতে পারি। কেন্দ্র সরকার বলছে এটিএম সব অ্যাভেলেবল টাকা, কেন্দ্র সরকার অথচ বলছে যে অ্যাভেলেবল টাকা, কিন্তু আমরা পাচ্ছি না, কাল থেকেও পাচ্ছি না, আজকেও পাচ্ছি না। ফলে নতুন নোট হাতে পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছেন আম জনতা। আপনি কোন ব্যাংকে এসেছিলেন? স্টেট ব্যাংকে এসেছিলাম। কিসের জন্য? টাকা তুলতে এসেছিলাম। এখন কি সমস্যা? এখন সমস্যা তো দেখছি তো এটিএমটাই বন্ধ। কাল থেকে তো ঘুরছি অনেক বাড়ি ধরেই, 3বার ঘুরলাম, প্রচণ্ড লাইন ছিল। সন্ধ্যাবেলায় এসেছিলাম, দিলাম টাকা নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে চলে গেলাম। আজকেই এলাম, দিলাম তো এটিএম বন্ধ। আজকে এমনিতে বাড়িতে প্রচণ্ড লাইন, ভাবলাম যে এটিএম থেকে টাকাটা তুলবো, কিন্তু টাকা তোলা সম্ভব হচ্ছে না। দেখি অন্য কোনো এটিএম ফাঁকা পাওয়া যায়। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন তারা। ভোর হতে না হতেই বিভিন্ন ব্যাংকের সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন। কি করে বিজনেস করবো, কি করে সংসার চালাবো, কি করে টাকা পয়সা পাচ্ছি না, বাজার করার মতো পয়সা নেই, কি করবো? কেন্দ্র সরকার বলছে বহু টাকা, সব আপনাদের টাকা আপনার কাছে আছে, টাকা কোথা পাচ্ছি না, যে না খেয়ে মরবো নাকি? সমস্যা কি হচ্ছে এখন? এটিএমে টাকা পাচ্ছি না, টাকা পাচ্ছি না, বার করে কি করে? খুচরো টাকা পাচ্ছি না, কি টাকা পাচ্ছি না, এটিএমে টাকা নেই, কি করবো তাহলে? যদিও
পুরনো নোট চলবে এবং রাস্তায় টোল ট্যাক্স দিতে হবে না, এমনটাই ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। হ্যাঁ, ব্যাংকে এসেছিলাম ওই টাকার জন্য জমা দেওয়া বলে। তো এটিএম তো এখানকার এখন প্রবলেম চলছে, মেশিনে কোনো কাজ হচ্ছে না। ন্যাচারালি আবার লাইনে দাঁড়াতে হলো আমাদের টাকা এক্সচেঞ্জ করার জন্য। ইভেন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা দাঁড়াবার পরে তবে আমরা এক্সচেঞ্জ করতে পারছি। শুক্রবারের পাশাপাশি শনিবার সকাল থেকেই প্রত্যেকটি ব্যাংকের সামনে ছিল দীর্ঘ লাইন, ভিড় ছিল ডাকঘরগুলিতেও। তবুও বহু মানুষ টাকা না পেয়ে দুর্ভোগের শিকার হলেন। এটা কোন ব্যাংকে এসেছেন? HDFC ব্যাংক। এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার? হ্যাঁ, এসে কি দেখলেন? এসে দেখলাম অ্যাকাউন্টে পয়সা শেষ হয়ে গেছে। টাকা তুলতে আসছিলেন? হ্যাঁ। এটিএম কার্ড কোথায়? হ্যাঁ, এটিএম কার্ড? এটিএম কার্ডই। কিন্তু টাকা পেলেন না? না। সমস্যায় পড়তে হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। কোথাও বন্ধ এটিএম, কোথাও বা এটিএম চালু থাকলেও টাকা শেষ। চরম ভোগান্তির শিকার পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনেরা। রোগীকে নিয়ে চিন্তায় আছে পরিবার, তার ওপর আচমকা নোট বাতিল হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন রোগীর পরিজনেরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এটিএম বন্ধ, এদিকে টাকা শেষ, হাত খালি। চরম সমস্যায় পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনেরা। আপনার হসপিটালে পেশেন্ট ভর্তি আছে? পেশেন্ট ভর্তি আছে, কিন্তু সে কোনো এটিএমের টাকা তুলছে, মানে টাকার সমস্যা হচ্ছে। এদিকে তোমার কোনো পারমিশনে ওষুধের টাকা নিচ্ছে না, পুরানো 500 টাকা নিচ্ছে না? পুরোনো 500 টাকা নিচ্ছে না। নানান দিকে সমস্যায় পড়ে যাচ্ছে আর কি। এই যে প্রধানমন্ত্রী যে টাকা চেঞ্জের ব্যাপারটা, এটা কেমন লাগছে? এটা খুবই খারাপ লাগছে। হঠাৎ চেঞ্জ করার মানে সবাই প্রবলেমে পড়ে যাচ্ছি আমরা, নানান দিকে ছুটতে হচ্ছে। মানে হঠাৎভাবে এটা করেছে, মানে যদি সময় দিত তাহলে হয়তো ভালো লাগবে। হ্যাঁ, সময় লাগলে বা কিছুদিন সময় ধরে বা জানিয়ে দিত তাহলে খুবই ভালো হতো। পাঁশকুড়া দক্ষিণ 24 পরগনা থেকে রোগীরা চিকিৎসাধীন রয়েছেন তমলুকে। গত 4-5 দিন ধরে তারা ভর্তি রয়েছেন। এমনিতেই রোগীদের নিয়ে দুশ্চিন্তায় আছেন রোগীর পরিবার। তার উপর হঠাৎ পুরনো 500 ও 1000-এর নোট বাতিলের সিদ্ধান্তে রীতিমতো বিপাকে পরিজনেরা। হাসপাতালে কি পেশেন্ট ভর্তি আছে? হ্যাঁ, ভর্তি আছে। জেলা হাসপাতালে একমাত্র এটিএম, তাও বন্ধ। হ্যাঁ, সমস্যায় পড়ছেন? সমস্যা তো অবশ্যই পড়ে গেছে আমরা। কীরকম ধরনের সমস্যা হচ্ছে? এই তো টাকা আছে, অথচ টাকা আমরা কোনো কাজ করতে পারছি না টাকাতে। খুচরো কথা কেউ দিচ্ছে না, খাওয়া দোকানে খেতেই পাচ্ছি না। কতদিন আছেন? 5 দিন আছে। কোথা থেকে এসেছেন? পাঁশকুড়া রাধাবন গ্রাম থাকতে। হাসপাতালের এটিএম বন্ধের জেরে ঝামেলায় পড়েছেন তারা। রোগীর জন্য প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না, এমন অভিযোগই উঠে আসছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্যার, এই প্রধানমন্ত্রীর নোট চেঞ্জ 500-1000, তো আপনাদের হসপিটালে এই মুহূর্তে কি অবস্থা? নোট কি নেওয়া হচ্ছে? হ্যাঁ, আমরা প্রথমে যে 11 তারিখ বলা ছিল, সেই 11 তারিখ পর্যন্ত আমরা অর্ডারই দিয়ে দিয়েছিলাম সব কিছু নেবো, এবং তারপরে দেখলাম যে 14 তারিখ, তাতেও আমি বলে দিয়েছি, সব জায়গায় ইনস্ট্রাকশন দিয়েছি যে 14 তারিখ পর্যন্ত আমরা 500-1000 টাকার নোট নেবো। আমাদের উপকার হলেই ভালো। গভর্নমেন্টের সোজা কথা, পাবলিকের যদি কিছু ভালো হয় তার পক্ষে আমি, এটা যদি তারই পক্ষে হয় তাহলে আমিও তারই পক্ষে। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। নোট বদলের জেরে বিশৃঙ্খলা চারিদিকেই। টাকার অভাবে কেনাকাটা কমে গিয়েছে অনেকটাই। হানা দিতে পারে আয়কর বিভাগ, সেই আশঙ্কায় আপাতত নিজেদের দোকানের ঝাঁপ বন্ধ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। দোকান কবে খুলবে সেই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি। হানা দিতে পারে আয়কর বিভাগ, সেই ভয়ে আপাতত ব্যবসা বন্ধ। একই নোট বদলের জেরে চারিদিকে বিশৃঙ্খলা। টাকার অভাবে কেনাকাটা কমে গিয়েছে অনেকটাই, ব্যবসা মন্দা। আজকে 500-1000-এর নোট পাবলিকের হাতে নেই, তাই জন্য দোকানদারি মন্দিরে খুলেছে, দেখে কোনো লাভ হবে না। মানে আপনাদের তো যাদের টাকা আছে বা যাদের বাড়ির মেয়েরা ঠিক আছে, আপনাদের যে টাকা চলছে সে টাকা যদি আপনারা আমরা সে নিচ্ছি না। যে টাকাটা চলছে, যেটা ধরুন এই 2000 টাকা করে নতুন এসে গেছে, সেটা নিয়ে যদি দোকানে হ্যাঁ, নতুন নিয়ে এসে গেছে, লোক পাচ্ছে না। দোকান বন্ধটা কেন? দোকান বন্ধ, বিক্রি নেই। মানে এই এলাকাটার সমস্ত সোনা দোকান বন্ধ একটা না? একটা সবাই একই প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, এই জন্য বন্ধ। হ্যাঁ, নতুন নোট না আসার জন্য। এখানে তো 2000-5000 ব্যাপার নেই, একবার সোনা কিনতে গেলে 3500 টাকা লাগে। বাজারে ভিড় প্রায় নেই বললেই চলে। তমলুক শহরের বাজারের ছবি কিছুটা এমনই। টাকা নিয়ে গন্ডগোল তো ছিলই,
তার ওপর গোদের ওপর বিষ ফোড়া হয়ে দেখা দিয়েছে আয়কর বিভাগের চোখ রাঙানি। সরকার থেকে কেউ বলেনি বন্ধ করার জন্য, তাহলে যে যার ইনকাম ট্যাক্সের ভয় হয়তো বন্ধ করেছে। আপনি তো দোকান খুলে রেখেছেন। দোকান তো খোলা বন্ধ করতে তো কেউ বলেনি এমন যে বন্ধ রাখুন। মানে এটা কি শুধু ইনকাম ট্যাক্সের ভয়ে? হ্যাঁ। আপনার এই সোনা দোকানে আজকে কাস্টমার এসেছে? না কাস্টমার, আমার বাড়ি, এটা বাড়ি প্লাস দোকান। আচ্ছা। সেই আশঙ্কায় আপাতত নিজেদের দোকানের ঝাঁপ বন্ধ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। দোকান কবে খুলবে এই প্রশ্নের সদুত্তর অবশ্য পাওয়া যায়নি। আপনাদের কি আজকে কোনো মার্কেট বন্ধ আছে এখানে, যে এত সোনা দোকান সমস্ত বন্ধ কেন? গতকাল থেকেই হয়েছে, এখানে হঠাৎ আমরা শুনলাম যে দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ জিজ্ঞেস করতে বললো, তাদের স্টাফরাই বললো যে এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রেড করেছে, রেড করতে আসছে, তার জন্য যে যার বন্ধ করে দিয়ে পালাচ্ছে। তারপরে বিকেলের দিকে শুনলাম রানু জুয়েলার্সে নাকি রেড হচ্ছে। এই পর্যন্ত আমরা জানি, আজকেও তো দেখছি সব বন্ধ, এখন পর্যন্ত খবর পাইনি আজকে এসছে কিনা, আজকে করছে কিনা। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। গত 8ই নভেম্বর 500,000 টাকার নোট বাতিল ঘোষণা হওয়ার পর থেকেই দীঘার হোটেল থেকে পর্যটকেরা হোটেল ছাড়তে শুরু করে। বেলাভূমি জনশূন্য হওয়ায় মাথায় হাত হোটেল মালিক থেকে শুরু করে সমুদ্র সৈকতের পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের। এই একই দৃশ্য চোখে পড়ল মন্দারমণি এবং তাজপুরেও। কোনো প্রাকৃতিক দুর্যোগও নয়, তবে বেলাভূমি জনশূন্য কেন? গাড়ি, ট্রেন, হোটেল সব স্বাভাবিক থাকলেও সৈকত শহরের নেই কোনো পর্যটক। রাজ্য সরকারের পক্ষ থেকে জেলার পর্যটন কেন্দ্রকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পর এই ধরনের জনশূন্য বেলাভূমি আর দেখা যায়নি। এই দৃশ্যের একটাই কারণ, তা হলো অচল টাকার গেরোয়ে আজ জনশূন্য সৈকত শহর। এই অবস্থায় মাথায় হাত হোটেল মালিক থেকে সমুদ্রের পাড়ের খুচরো ব্যবসায়ীদের মধ্যে। গত 8ই নভেম্বর মধ্যরাত থেকে 500 ও 1000 টাকার পুরনো নোট বাতিল ঘোষণার পর থেকেই পর্যটকেরা সৈকত শহর ছাড়তে থাকেন। শুধু দীঘায় নয়, সেই সাথে একই দৃশ্য মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুরেও। রঞ্জন মাইতি ও সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। নোট বদলের ব্যাপারে সরব হলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষিত হওয়ার অনেক আগে থেকেই নিজেদের অর্থ ব্যাংকে সঞ্চিত করে রেখেছে বিজেপি, এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু বাবু। শুধু বলছি সেটা হলো যে বিজেপি মোদিজি তিনি কালো টাকা ফিরিয়ে আনবেন বলেছিলেন, সেই কালো টাকা ফেরাতে পারেননি, তিনি এখন কালো টাকা ধ্বংস করতে চাইছেন। এতে আমাদের কারোর আপত্তি নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তাদের কলকাতার যে সিন্ডিকেট ব্যাংক আছে, 8 তারিখ সন্ধ্যা 8টায় মোদিজি টিভিতে বললেন 500,000 টাকা অচল। আর সেদিন দুপুরবেলা পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য কমিটি তারা 1 কোটি টাকা 500,000 টাকার নোট সিন্ডিকেট ব্যাংকে জমা করালেন, আর আমরা সাধারণ লোক জানতে পারলাম না। তাই আমি মনে করি এই যে বিষয়টা, এটা আপনারা দয়া করে বিশ্লেষণ করবেন। প্রকৃত কালো টাকা ধ্বংস করা না উত্তরপ্রদেশ ভোটে যেন তেন প্রকারণে জেতা, কোনটা আসল উদ্দেশ্য ভবিষ্যতই বলবে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS।
কেউ যদি বেসামাল হয় তাকে পরিষ্কার করা হবে ডিসেম্বর মাসের মধ্যেই, হিসেব বুঝিয়ে দেব। হলদিয়ার একটি জনসভায় এসে এমনটাই বক্তব্য রাখলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বীরেন্দ্রনাথ সামন্ত, নিতাই কুইতি, মানস দণ্ডপাঠ 4 নম্বরের, নকুল হালদার, সুধাংশু জানা। আমি শুধু একটা কথা বলবো, এই বিধানসভা ভোটের পরে কিছু সংস্কার কাজ আমরা শুরু করেছি এবং সেই সংস্কারটা কি আপনারা মনে মনে জানেন। আগামী দিনে আমি কথা দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ মামাটি মানুষের স্লোগানের বাইরে যে যাবে, আমরা যেমন ঘরে আবর্জনা বা বাথরুমে শ্যাওলা জমলে ব্লিচিং ফাউডেশন দিয়ে পরিষ্কার করি, আমাদের মধ্যে যদি কেউ বেলাইন হয় তাকেও পরিষ্কার করে দেওয়ার দায়িত্বটা আমার, এবং মানুষ তা চায় না তা করা যাবে না, দায়িত্ব আমার। আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমি হিসাব করে তা বুঝিয়ে দেব। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। নন্দীগ্রামে তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থীর হয়ে সমর্থনে আসেন রূপা গাঙ্গুলি। রূপা গাঙ্গুলির রোড শোতে কয়েকজন স্থানীয় লোকজন বিজেপি হটাও বলে স্লোগান দেয়। রোড শোতে অংশগ্রহণকারী টোটো মালিকদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন রূপা। নন্দীগ্রামে এবার রূপা গঙ্গোপাধ্যায়ের রোড শো এর সামনে বিজেপি দূর হটাও স্লোগানের অভিযোগ। জানা গেছে, নন্দীগ্রামে তমলুক উপনির্বাচনের বিজেপি প্রার্থীর সমর্থনে রূপা গঙ্গোপাধ্যায়ের রোড শোতে শামসাবাদ বেনিমাধব বালিকা বিদ্যালয়ের কাছে কিছু স্থানীয় লোকজন বিজেপি দূর হটাও বলে স্লোগান দেয়। বিজেপির রোড শোতে 15টি টোটো গাড়ির অংশগ্রহণ করার জন্য গাড়ির মালিকদের হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করলেন রূপা গঙ্গোপাধ্যায়। কর্মীদের সমর্থকদের ভয় ভীতি বা এরকম কিছু হচ্ছে কি তুলে নিয়ে এটা কি পুলিশের কাছে জানানো হয়েছে? এটা পুলিশের কাছে জানানো হয়েছে? পুলিশ জানে কতজনকে এরকম ভয় দেখিয়েছে ওরা? কালকে বেশিরভাগকে তুলে নিয়ে গেছে। আজকে 7টা অটো ছিল, তাদের 3-4টা তো চলেই গেল। এসছে, তাদের ভয়ে থ্রেট করা যায়। থ্রেটে ফোনে যে থ্রেটটা করছে আমার নিজের কাছে কাছে আছে। আচ্ছা দিদি, হ্যাঁ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো নিতাই জানা নামক এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে তমলুকে উত্তর নারকেলদা গ্রামে। সাইকেল নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় সরকারি বাস এসে ধাক্কা মারে ওই যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দুর্ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে রাখে। জাতীয় সড়কে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার বিকেলে তমলুক থানার উত্তর নারিকেলদা গ্রামে হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানা গেছে, মৃতের নাম নিতাই জানা, তার বাড়ি উত্তর নারিকেলদা গ্রামে। পেশায় ডাব বিক্রেতা ওই যুবক এদিন বিকেল 3:30 নাগাদ সাইকেল করে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় দীঘা থেকে কলকাতাগামী একটি সরকারি বাস তাকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন নিতাই। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলক পেরা ও প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে বামফ্রন্ট। অন্যদিকে ময়নায় এসইউসিআই প্রার্থী দিলীপ মাইতির সমর্থনে একটি কর্মী সভার আয়োজন করা হয়। মোদিজির নোট বাতিলের ব্যাপারে সরব হলেন তিনি। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে বামফ্রন্ট। তমলুক লোকসভার উপনির্বাচনের সিপিএম প্রার্থী মন্দিরা পান্ডা নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের রিয়াপাড়া, হাঁসচড়া সহ বিভিন্ন অঞ্চলে প্রচার চালান। সঙ্গে ছিলেন 2 বিধায়ক অশোক দিন্ডা ও ইব্রাহিম আলী এবং প্রাক্তন মন্ত্রী চক্রধর মেকআপ সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। ভালো লাগছে, নন্দীগ্রাম উষ্ণ অভ্যর্থনা জানালো এবং অনেক দিন ধরেই ডাক ছিল, সবাই এখানে প্রচারের জন্য ডাকছিলেন। আমি এসেছি এবং আবার আসবো, এটাই বলছি, ভালো লেগেছে। আজকে যে অনুমতি পেলেন না, এটা আপনারা কি ভাবছেন এরকমটা? এই বিষয়টা একটু বলুন। এটাই তো চলছে বাস্তবে যা কিছু। ওনারা চারিদিকে এতটা জয়ের পরও যদি এত ভয় পান আমাদের এই প্রচারকে, আমাদের আর বলার কিছু নেই। মানুষ আমাদের চাইছেন, আগামী দিনই বলবে, মানুষের জনগণের রায়টাই বলে দেবে যে কি হবে। শুক্রবার ময়নাবাজারে উপনির্বাচনের এসইউসিআই সমর্থিত প্রার্থী দিলীপ মাইতির সমর্থনে একটি মিছিল ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এই গণ আন্দোলন চলার সময়ে আবার এই নির্বাচন, ফলে এই নির্বাচনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এসইউসিআই দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। আমাদের দল এই অকাল নির্বাচন এবং মোদী সরকারের নোট বদলের ব্যাপারে সরব হন প্রার্থী দিলীপ মাইতি। কমরেড পরিমল পাত্র, এই যে ধরুন না চিটফান্ড কেলেঙ্কারি, গত লোকসভা ভোটের আগে, বিধানসভা ভোটের আগে এ নিয়ে কত না হইচই হলো, অথচ গোটা দেশের লক্ষ লক্ষ আমার আপনার ঘরের ভাই বোনেরা পড়াশোনা করে চাকরি বাকরি না পেয়ে তারা এই স্বাধীন দেশের এরকম একটি ব্যবস্থায় অর্থ রোজগারের জন্য তারা নামলেন। দেশে অনিয়ম, দুর্নীতি, নানান বিষয়কে প্রতিরোধ করার জন্য এদেশের সংবিধান, এদেশের বিচার ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। ময়নায় তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে প্রচারে আসেন সুব্রত বক্সী। ওই দিন ময়নায় একটি কর্মী সভারও আয়োজন করা হয়। কর্মী সভায় উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। শুক্রবার ময়না থানার রামচক অঞ্চল এলাকায় উপনির্বাচনের লক্ষ্যে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে প্রচারে এলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ সুব্রত বক্সী। একটা জায়গায় সমর্থন পৌঁছেছে যে ভারতবর্ষের বাংলার মানুষের সমর্থন নেই। ভারতবর্ষের নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্বাভাবিকভাবেই আগামী দিনে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভারতবর্ষের আঙ্গিনায় পৌঁছতে চায়। আমার চেয়ে অনেক বিচক্ষণ রাজনীতিবিদ মানুষ আপনারা আছেন, প্রতিনিয়ত 14টা দৈনিক সংবাদ মাধ্যম পড়েন, তারা উপলব্ধি করতে পারেন এই নির্বাচনের তাৎপর্য কোথায়। ইতিমধ্যে ভারতবর্ষ জুড়ে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টির সার্বিক অত্যাচার, অনাচার, মিথ্যাচার, ধর্মের সুশ্রুরি, ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার ব্যবস্থা এবং সুযোগ বুঝে সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের মধ্যে সংঘর্ষ তৈরি করা এক অদ্ভুত প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের সরকার পরিচালিত করছে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী দিব্যেন্দু অধিকারী, ময়নার বিধায়ক সংগ্রাম কুমার দোলই সহ অন্যান্যরা। এদিনের কর্মী সম্মেলনে প্রায় 100 জন সিপিএম কর্মী তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী দিব্যেন্দু অধিকারী। আপনাদের কাছে আশীর্বাদ এবং দোয়া নিতে পাঠিয়েছেন। আমি প্রথমে আপনাদের সকলের কাছ থেকে আমি আশীর্বাদ প্রার্থনা করছি। আমি যে কথা বলি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ধর্মে আমরা বিশ্বাস করি। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা জানি শুভেন্দু অধিকারী এই এলাকার সাংসদ ছিলেন। তাকে নেত্রী চেয়েছিলেন 2015 সালের ডিসেম্বর মাসে নন্দীগ্রামের তেখালির মাঠে দাঁড়িয়ে বলেছিলেন যে শুভেন্দুকে আমি রাজ্য মন্ত্রিসভায় মন্ত্রী করতে চাই, শুভেন্দুকে রাজ্যের দায়িত্ব দিতে চাই। তাই নেত্রীর প্রতি মর্যাদা জানিয়ে শুভেন্দু অধিকারীকে রাজ্য মন্ত্রিসভায় তিনি নিয়ে এসছেন এবং তিনি আজ নন্দীগ্রামের বিধায়ক হয়েছেন। এবং তিনি তার স্বাভাবিক কারণে আমাদের সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী তাকে সাংসদ পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। তারই ছেড়ে যাওয়া এই আসনে আমাকে আমাদের দল প্রার্থী করে আপনাদের কাছে পাঠিয়েছে। শনিবার ময়না থানার গোকুলনগর অঞ্চল এলাকায় রাধাবল্লভ চক গ্রামে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে একটি নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়। পরিচালনায় ছিল গোকুলনগর 4 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস। মূল উদ্যোক্তা এই অঞ্চলের সভাপতি অভিজিৎ আদক। এছাড়াও এই কর্মী সভায় উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চন্দন কুমার মণ্ডল, গোকুলনগর অঞ্চলের প্রধান কৃষ্ণপ্রসাদ মাইতি, পরমানন্দপুর অঞ্চলের প্রধান মৃণাল কান্তি সামন্ত সহ বিশিষ্টরা। 19 নভেম্বর নির্বাচন, এই নির্বাচনে আমরা সুরেন্দ্র বাবুকে আমরা বিগত দিনে সাংসদ হিসাবে পেয়েছিলাম। তার সাংসদের বিভিন্ন ভাবে যেসব উন্নয়ন আমাদের ময়না থেকে শুরু করে 4 নম্বর থেকে শুরু করে উন্নয়নের বাতাবরণ সৃষ্টি করেছিল, সাথে সাথে এই
অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। দিন দিন দেশের বিভিন্ন বাজারে বাড়ছে তসরের চাহিদা। সেই চাহিদা মেটাতে তসর চাষের ওপর গুরুত্ব আরোপ করছেন দপ্তরের আধিকারিকরা। বীরভূমের বিভিন্ন এলাকায় চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উদ্যোগে তসর সিড মাল্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা লাভবান হবেন, এমনটাই জানাচ্ছেন কৃষি আধিকারিক। দিন দিন দেশের বিভিন্ন বাজারে তসরের চাহিদা বাড়ছে। চাহিদা মেটাতে তসর চাষের ওপর উৎসাহ দিতে মাঠে নেমেছেন দপ্তরের আধিকারিকেরা। উন্নত ধরনের বীজ দিয়ে চাষিদের নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে চাষের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছেন তারা। আমাদের এই যে অফিস বা কেন্দ্রটির নাম হচ্ছে গিয়ে তসর সিড মাল্টিপ্লিকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার, অর্থাৎ এখানে তসর বীজ উৎপাদন হয় এবং চাষিদের বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কেন্দ্রটি 1982 সালে এখানে এস্টাবলিশ হয়েছে এবং সেই 82 সাল থেকে আজ দীর্ঘদিন ধরে এর কাজ করে যাচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের প্যাটেলনগর গ্রামে তসর সিড মাল্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখানে বীরভূমের বিভিন্ন এলাকায় তসর নিয়ে যে সমস্ত চাষিরা চাষ করছেন তাদেরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই যে বেসিক সিড বা মূলত বীজচন যেটা উৎপাদিত হয়, সেই বেসিক সিডগুলো আমরা কি করি, আমরা স্টেট গভর্নমেন্টকে এবং বিভিন্ন এনজিও যারা আছে তাদেরকে আমরা সাপ্লাই করি এবং যে সমস্ত চাষিরা এই তসর চাষের সঙ্গে যুক্ত তাদের নতুন নতুন প্রযুক্তির উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেটা 7 দিনেরও কোর্স আছে, 15 দিনের কোর্স আছে, 20 দিনের কোর্স আছে এবং 1 মাসের কোর্স আছে। সেটা কিছু স্টাইপেন্ডেরও আছে, আবার নন স্টাইপেন্ডেরও ব্যবস্থা আছে। মূলত তসর চাষ বেশি হয় পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত জেলায়। বর্তমানে বীরভূম ও বর্ধমানেও এই চাষ শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এলাকায় তসর চাষের সঙ্গে যুক্ত চাষিরা লাভবান হবে বলে মনে করছেন আধিকারিকেরা। তাই এই তসর চাষ হচ্ছে কি একটা রেশম শিল্পের বা রেশমের একটা অঙ্গ। কারণ আমরা জানি যে রেশম হচ্ছে গিয়ে 4 ধরনের। 1 নম্বর হচ্ছে যেটা মালবেরি, 2 নম্বর তসর, 3 নম্বর এরি, 4 নম্বর মুগা। তার মধ্যে 80% উপরই উৎপাদিত হয় মালবেরি, আর যে 20% থাকলো তার ভেতরে তসর, এরি এবং মুগা পড়ে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।